টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, এ সপ্তাহ থেকে ট্যাক্স আনুষ্ঠানিকভাবে আমাদের ট্যাক্স ফাইল শুরু হয়ে গেছে। গত 26 তারিখ থেকে আজকে 28 তারিখ, অর্থাৎ 2 দিন আগে সোমবার থেকে ট্যাক্স রিটার্ন দাখিল করার একদম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সুতরাং আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে 2026 সালে $16,000 বেশি ট্যাক্স রিফান্ড আপনি বুঝে পেয়েছেন তো? যদি পেয়ে থাকেন তাহলে তো ঠিক আছে, যদি না পেয়ে থাকেন তাহলে কি করবেন? আর 2026 সালের কর ট্যাক্স মৌসুমে কারা সবচেয়ে বেশি ট্যাক্স সুবিধা বা বেনিফিট পাবেন? আজকে অনুষ্ঠানে এই দুটো বিষয় আমাদের মূল আলোচ্য। এর বাইরেও যদি হাতে সময় থাকে তাহলে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট বা যেটাকে আমরা ইআইটিসি বলি, সেটা যদি কেউ জালিয়াতি বা ফ্রড করে নেয় তার পরিণতি বা শাস্তি কি হতে পারে সেটিও আমরা আলোচনা করব সময় থাকা সাপেক্ষে। সুপ্রিয় দর্শক, আজকের এই বিষয়গুলোর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ চিশতি, সিপিএ, MBA, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাংক্ট অ্যাকাউন্টিং লেকচারার, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। যারা মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিভিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুক অথবা ইউটিউবে দেখবেন। আপনাকে আবারও ধন্যবাদ, কারণ আমরা জানি এখন আপনাদের হচ্ছে মনসুন পিরিয়ড, শস্য তোলার ঘর বা সময় যেটাকে আমরা বলি, সেই সময়টা এখন আপনাদের, যদিও সারা বছরই অনেক ব্যস্ততা আপনাদের থাকে, তবে এখনকার ব্যস্ততাটা একটু ভিন্ন ধরনের, আরও বেশি। সেই সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং সবচেয়ে ভালো যে খবরটি দিয়ে আজকে শুরু করতে চাই যে 2026 সালের $16,000-এরও বেশি ট্যাক্স রিফান্ড, এই যে যারা, আমি জানি না কারা পেয়েছে বা কারা পাবেন, হ্যাঁ, বা কিভাবে পাবেন, এই বিষয়টি আপনি আলোচনা করবেন। সেই প্রেক্ষিতে কয়েকটি প্রশ্ন আপনাকে আমি প্রথমেই করে রাখতে চাই, যাতে আপনি সাবলীলভাবে বা নিরবচ্ছিন্নভাবে আলোচনাটি চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কোন পরিস্থিতিতে এত বড় অঙ্কের রিফান্ড আসছে বা আসে, ইনকাম, ফ্যামিলি সাইজ না ট্যাক্স ক্রেডিটের কারণে, এই বিষয়টি আপনার কাছে জানতে চাইব। আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট বা ইআইটিসি এই বড় রিফান্ডে কতটা ভূমিকা রাখে? দুটো প্রশ্ন রইল আপনার কাছে, জনাব মোহাম্মদ চিশতি। অনেক ধন্যবাদ রানা ভাই। হ্যাঁ, 16,000 প্লাস রিফান্ডের কথা আমরা আপনার এটা আগে একজন দর্শক নাকি অপেক্ষা করছেন, শুরুতে তার ফোনটি নিয়ে একবারে শুরু করি। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার। জি হ্যালো। জি জি, আমার নাম রফিকুদ্দিন সরকার। জি, আমি নিউ জার্সি প্যাটারসন থেকে বলছি। জি, আমি আমার মা বাবার সিডিপ্যাপ থেকে যে টাকা পেয়েছি, জি, আমি তো এটা ট্যাক্স ফেলে দেখাতে হবে। জি জি, এখন আমি তো মা বাবা আনার সময় আপনার কোনো নেব না, সরকারি মানে এটা কিনা বলে পাবলিক চার্জ নেবেন না, সুবিধা নেব না। হ্যাঁ, কিন্তু আমি যে নিলাম এটা তো এখানে প্রুফ থেকে গেল। কিন্তু সিডিপ্যাপটা আসলে সরকারি বা যেটাকে আমরা পাবলিক চার্জ বলছি সেটা কিনা, সেটা তো আগে আপনার বোধহয় জানতে হবে আগে। 100% পাবলিক চার্জ ভাইয়া। তাই নাকি? আপনি তো পরিশ্রম করে নিচ্ছেন, আপনি তো এটার পেছনে পরিশ্রম করছেন। হ্যাঁ, আমি তো নিচ্ছি, কিন্তু আমি তো মা বাবারে আনার যে পাবলিক চার্জ দেবো না 5 বছর, আমি তো একটা ফর্ম সাইন করছি। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্নটা কি? তাহলে এটা প্রশ্নটা কি? এখন কি এটা কি না, আমি যদি না দেখাইতে চাই, আমি এই টাকাটা দেখাইতে চাই না, কোনো অসুবিধা হবে? কারণ আমি জানি পাবলিক চার্জের ব্যাপারে বহু চিঠি আসতেছে, যে আপনারা যারা মা বাবা আছেন কি কি পাবলিক চার্জ দিচ্ছেন। আমার এলাকায় হিন্দু ভদ্রলোক
আমি নামটা ভুলে গেছি, বিধান কৃষ্ণ নাম বলতে শাহ, হবে না, নাম। ওনার ভাষায় চিঠি আছে। যাক, নাম আমরা জানতে চাই না। Public charge। জি, তা এখন আপনার কথা হচ্ছে যে এটা আপনি দেখাতে চান না, যদি দেখাতে না চান পরবর্তীতে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে বা কোনো সমস্যা হতে পারে কিনা, এই বিষয়টি হচ্ছে আপনার প্রশ্ন, তাই তো? দিতে চাই, আমার মা বাবার যেটা নিয়েছি আমি এটা ফেরত দিতে চাই, কারণ আমার নামে বাড়ি আছে, কারণ আমি তো মিথ্যা কথা বলে নিছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব আমাদের রফিকুলকে। হোম কেয়ারের লোকেরা এগুলো করছে আমাদের নিয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব মোহাম্মদ চিশতি। আমি সঠিক উত্তর চাই ভাই। আচ্ছা, ঠিক আছে। জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো হোম কেয়ার একটা প্রসেস, আর সিডিপিএপে যে আপনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছেন এটা আরেকটা জিনিস, রাইট? তো হোম কেয়ার উনি যেহেতু ইন্স্যুরেন্স পাইছে, তো ইন্স্যুরেন্স পাওয়ার মানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স যখন পান, হেলথ ইন্স্যুরেন্স মেডিকেট যখন পাইছে, তো মেডিকেট পাওয়াটার মধ্যে ওনার অনেক কিছু সার্টিফাই করতে হয়েছে। ওনার ইনকাম নাই, উনি ওনার যার যে আনছে আপনি হয়তো তাকে ডিপেন্ডেন্ট হিসেবে তাকে সাপোর্ট দিতে পারতেছেন না, হ্যাঁ, সেক্ষেত্রে সে মেডিকেট পাইছে। তো মেডিকেট পাওয়ার ক্ষেত্রে মেডিকেট পাওয়ার জন্য এলিজিবল হলে আপনি মেডিকেট পাইলে কোনো সমস্যা নেই, আপনি মেডিকেট পাইছেন। অ্যান্ড মেডিকেট পাইলে আপনার যদি ডাক্তারের সুবিধা থাকে, আপনি যদি হসপিটালে যান, নার্সিং সুবিধা থাকে, ওই সবগুলো সুবিধা আপনি লিগালি নিতে পারেন, ওটা পাবলিক চার্জের মধ্যে ওইভাবে পড়ে না। কারণ আপনি মিথ্যা ইনফরমেশন দিয়ে যদি মেডিকেট নিয়ে থাকেন, দ্যাটস এ ডিফারেন্ট হিস্টোরি। আপনি যেটা বলতেছেন আপনাকে জোর করে হোম কেয়ার যারা করে তারা আপনাকে দিছে, বাট আপনি তো কাজ করছেন। বেসিক্যালি আপনি হোম কেয়ারের জন্য যে টাকাটা দেওয়া হয়েছে, যে আপনি মা বাপকে টেক কেয়ার করছেন, টেক কেয়ার করার জন্য আপনাকে হোম কেয়ার এজেন্সি তো আপনাকে বেসিক্যালি টাকা দেয়, টাকা দিচ্ছে আপনাকে তার মেডিকেট। তো এখানে জন্য জিনিস বুঝতে হবে, মেডিকেটে আপনাকে টাকাটা পে করছে হোম কেয়ার এজেন্সির থ্রুতে। তো ওখানে আপনি W2 একটা পাইছেন, সেটা আপনার আর্নড ইনকাম, হ্যাঁ, সেটা দিয়ে আপনি ট্যাক্স ফাইল করতে পারেন। এখন আপনি ওদেরকে ফেরত দিবেন কিভাবে কী করবেন, দ্যাটস টোটালি ডিফারেন্ট হিস্টোরি। এখন যদি আপনি ওদেরকে যা বলেন আপনি মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন, তো আপনি আরও বেশি বিপদে পড়বেন, রাইট? আপনার মিথ্যা। এখন আপনি হোম কেয়ারের সাথে কথা বলেন, আপনি যদি কমফোর্টেবল ফিল না করেন, আপনার প্যারেন্টস যার জন্য আপনি হোম কেয়ার করতেছেন তাদের যদি আসলে আপনার অ্যাসিস্ট্যান্স না লাগে, তাহলে আপনি ইমিডিয়েটলি এটা বন্ধ করে দিতে পারেন। যেটা আপনি আর্ন করছেন কাজ করে, সেটাতে কোনো প্রবলেম টেকনিক্যালি নাই। আপনি হয়তো একটু পাবলিক চার্জ, আপনি মিথ্যা ইনফরমেশন দিয়ে ফুড স্টেপ নেওয়া, বাড়ির অ্যাসিস্ট্যান্ট নেওয়া, ওগুলা ডিফারেন্ট দেন মেডিকেট থেকে। মেডিকেটের যে এলিজিবিলিটিগুলো সেগুলো পাওয়া। এখন আপনার যদি মনে করেন যে না, আপনার মা বাপকে আপনি হেলথ ইন্স্যুরেন্সে এনরোল রাখবেন না, আপনি ইন ফিউচারে তাকে হেলথ ইন্স্যুরেন্স থেকে আপনি নিয়ে আসতে পারেন, আপনি প্রাইভেটলি টেক কেয়ার করতে পারেন। দ্যাটস প্রবাবলি গোনা বি ইয়োর বেটার সলিউশন। বাট ট্যাক্স ফাইলে যে ইনকাম অলরেডি রিপোর্ট হয়ে গেছে, আপনার W2 চলে আসছে, ওটা আপনি রিপোর্ট না করলে আপনি ট্যাক্সের জন্য অডিট হবেন। তো IRS এর ব্যাপারটা এক জিনিস, পাবলিক চার্জ আরেক জিনিস, ইমিগ্রেশনের ব্যাপার আরেক জিনিস, আপনার মেডিকেয়ারের ব্যাপারটা আর টোটালি ডিফারেন্ট ডিপার্টমেন্ট। এখন আপনি নিউ জার্সিতে থাকলে, নিউ জার্সিতে আবার ডিফারেন্ট রুলস আছে মেডিকেয়ারের ক্ষেত্রে, কারণ নিউ ইয়র্কে হয়তো সেঞ্চুরি স্টেট ডিফারেন্ট রুলস। তো আপনি আপনার হোম কেয়ারের সাথে কথা বলেন, আপনি যদি মনে করেন যে আপনি কাজ করতেছেন, আপনি ইমিডিয়েটলি বন্ধ করে ইন ফিউচার আর নিলেন না, সেটা মনে হয় আপনার বেটার অপশন হবে। তবে যেহেতু তিনি সিডিপিএপে কাজ করেছেন এবং W2 পেয়েছেন, তাকে ইনকাম ট্যাক্সে দেখাতেই হবে, তা না হলে আরো বড় সমস্যায় পড়বেন IRS এর কাছ থেকে। বিষয়টি আমরা যতটুকু পেরেছি আপনার বলার চেষ্টা করেছি, বাকিটা এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমার নাম ইসলাম। জি। আমি শেয়ার দিয়ে বলতেছি। জি। আচ্ছা, আমার প্রশ্ন ছিল, আমি লাস্ট ইয়ারে কাজ করছি 1000। আমার ডিপেন্ডেন্ট ওয়াইফ আর আমার দুইটা। কত আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? দয়া করে স্পিকারটি বন্ধ করুন। ওকে, এই শুনতেছেন? জি। ওকে, সো আমি লাস্ট ইয়ার আমি করছি 61000। ওকে। সো আমার ডিপেন্ডেন্ট আছে 3 জন, আমার ওয়াইফ আর আমার দুইটা বাচ্চা। সো আমি ট্যাক্স সময় W2 রিসিভ করি, সেই সময় দেখি আমার ফেডারেল থেকে কোনো ট্যাক্সে কাটা নাই, মাত্র অনলি কাটছে $700.55, বুঝছেন? জি। এখন আমি ট্যাক্স ফাইল করে গেছি, ওরা আমাকে জব করার পর আমাকে 2800 আমি পাইছি মাত্র। আমি এটা করবো কি হলো না হলো, আমি এটা বুঝতে চাইছি আর কি।
জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার অ্যাকাউন্টেন্ট হয়তো আপনার একটু বুঝে বলছে যে আপনি কেন রিফান্ডটা পান নাই। তো মেইনলি যেটা হয়েছে, আপনি 61,000 যদি ইনকাম করে থাকেন, আপনার কাছ থেকে এনাফ ট্যাক্স ডিডাকশন উইথ হোল্ডিং আপনার এমপ্লয়ার করে নাই, রাইট? তো এই জন্য আপনি রিফান্ডটা কম পাইছেন। আপনি যে টাকাটা পাইছেন বেসিক্যালি আপনার 61,000-এর যে ট্যাক্সটা আসছে ওইটা আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট যত পাইছেন, চাইল্ড ট্যাক্স ক্রেডিট যত পাইছেন ওটা থেকে ডিডাক্ট হয়ে গেছে বেসিক্যালি। তো আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট মোস্ট লাইকলি আপনার $44 পাইছেন, তারপরে আপনার ইআইসি অল্প কিছু পাইছেন, যেহেতু আপনার ইনকাম 61 হয়ে গেছে, আপনি একদম ফেজ আউটের লাস্ট পর্যায়ে চলে আসছেন। আপনার ইনকাম আপনার 30,000-এর মতো থাকলে আপনি ম্যাক্সিমামটা পান, আপনি ওটা একদম অল্প কিছু পাইছেন ওখানে। তো ওখান থেকে আপনি যেহেতু সারা বছর উইথহোল্ডিংটা কম করছেন, এই জন্য আপনার রিফান্ডটা কম আসছে। এখানে আপনার অ্যাকাউন্টেন্ট মোস্ট লাইকলি কারেক্টলি আপনার এটা করছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ইসলাম আপনার প্রশ্নের জন্য। একটি প্রশ্ন আসছে ফেসবুকে, এটি নিয়ে আমরা আলোচনায় যাব। নাহিদা খানম তিনি বলছেন যে আমার আম্মা সিটিজেন, উনি ফুড স্ট্যাম্প ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিয়েছেন, এটা কি পাবলিক চার্জ? আচ্ছা, এখন আমরা আসলে ওইভাবে ডিটেলস না জেনে তো বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ যে কোনো বেনিফিট ইউএস গভর্নমেন্ট মানুষকে দেয়, আপনি যদি ওই বেনিফিটের জন্য লিগালি এলিজিবল হন আপনার কোনো প্রবলেম নাই। এখন আপনি যদি সেটা মিথ্যা ইনফরমেশন নেন তখনই প্রবলেমটা তৈরি হয়। এখন আপনি সিটিজেন, আপনি হয়তো সোশ্যাল সিকিউরিটি পে করছেন, সারা বছর কাজ করছেন, সারা জীবন কাজ করছেন, আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেবেন, আপনার এসএসআই লাগলে আপনি এসএসআই নেবেন, মেডিকেট লাগলে আপনি মেডিকেট নেবেন। এখন আপনার এরকম হইতে পারে আপনি রিটায়ার্ড করছেন, আপনাকে ফাইন্যান্সিয়ালি আপনি ক্যাপেবল না, হ্যাঁ, আপনার ইউএস সিটিজেন, তখন আপনি গভর্নমেন্ট সাপোর্ট ফুড স্ট্যাম্প নিতে পারেন। তখন মেইন যেটা আসলে ভয়টা মানুষের মধ্যে ছড়াচ্ছে বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে সামহাও, যেটা মিসআন্ডারস্ট্যান্ডিং ফেসবুকের মাধ্যমে চলে আসতেছে, রাইট? তো মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে আপনি যে কোনো বেনিফিট নিলে ভয় পাচ্ছেন। এখন আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন, সেটা নিয়েও ভয় পাচ্ছেন যে আমি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট করলে পাবলিক চার্জের মধ্যে পড়বো কিনা। এখন আজকে আমি বেসিক্যালি যে $16,000 রিফান্ড বা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নিয়ে ডিটেল কথা বলার প্ল্যান, কারণ হচ্ছে অনেকে ভয় পাচ্ছে যে আমি যে রিফান্ড পাচ্ছি $16,000, এটা কি গভর্নমেন্টের বেনিফিট পাচ্ছি কিনা বা কেন পাচ্ছি, এটা কি পাবলিক চার্জের মধ্যে পড়বে কিনা। তো ওই জিনিসটা ক্লারিফাই করাই আমাদের আজকের এপিসোডের উদ্দেশ্য। তো আপনি মনে হয় না সিটিজেন হলে আপনি ওয়ালেট করার দরকার আছে, বাট মেক শিওর করতে হবে উনার ফাইন্যান্সিয়ালি সিচুয়েশনটায় উনি এলিজিবল কিনা। মানে যথাযথভাবে যদি নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ভুল তথ্য ভুল ইনফরমেশন দিয়ে নিয়ে থাকেন তাহলে এটা যে কারোর জন্যই সমস্যা হতে পারে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। জনাব চিস্তি, আমরা একটু আলোচনায় যাই। জি জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আলোচনা শুরু করার আগে আমরা চলে গেছি। যাই হোক, এখন যেটা বললাম যে 16,000 আপ টু ট্যাক্স রিফান্ড কারা পাবে বা তার বেশি বা প্লাস তারা কারা পাবে, রাইট? তো মেনলি এই যে ট্যাক্স রিফান্ডটা, আপনার কোশ্চেনটা আমি বলি যে এটা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট এফেক্ট করবে কিনা, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট একটা বড় এফেক্ট করবে এটার ভিতরে। তো আমরা জানি যে কারো যদি ডিপেন্ডেন্ট 3 জন বা তার অধিক বাচ্চা থেকে থাকে, তাহলে আপনি ফেডারেল গভর্নমেন্ট থেকে $8,046 আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন। এখন আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা কিন্তু আপনার স্টেট থেকেও আসে, যে স্টেটে আপনি আসেন, তো ওই স্টেট থেকেও আপনি একটা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন। সেটা আপনার 60% হইতে পারে, 30% হইতে পারে, যে যত টাকা আপনি ফেডারেল থেকে পাচ্ছেন তার। তো আমরা যদি নিউ ইয়র্কের এক্সাম্পল দিই, নিউ ইয়র্ক সিটিতে যদি কেউ বসবাস করেন, তাহলে আপনি আপনার যদি 3 জন ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, তো আপনি $8,000 ফেডারেল থেকে পাচ্ছেন। আপনার ইনকামটা সার্টেন ইনকাম রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো সেই ইনকামটা ডেফিনেটলি 68,000-এর নিচে থাকতে হবে এবং আপনার কিছু আর্ন ইনকাম থাকতে হবে। ম্যাক্সিমাম অ্যামাউন্ট পাইতে হলে আপনার মাঝামাঝি জায়গায় থাকতে হবে, ধরেন অ্যাবাউট 30,000-এর মতো বা একটা রেঞ্জ, 20 থেকে 30,000 প্লাস রেঞ্জের মধ্যে থাকলে আপনি ফুল $8,046 যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট সেটা পাবেন। এবং আপনি স্টেট থেকে আরও 30% পাচ্ছেন। 30% আপনার ওখানে হয়তো চলে আসবে আপনার অ্যাবাউট আরও $3,000 $4,000-এর মতো। তো ওখানে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন 3 বাচ্চার জন্য $6,000। তো 6,000 অলরেডি 14,000 হয়ে যাচ্ছে, রাইট? এবং সিটি থেকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, স্টেট থেকে আমি বলছি যে স্টেট থেকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট এবং সিটি থেকে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, এই 5টা যদি আপনি অ্যাড করেন, আপনার ইনকাম যদি একটা সার্টেন রেঞ্জের মধ্যে হয়, 3 জন বা তার অধিক আপনার বাচ্চা থেকে, আপনি অটোমেটিক্যালি কিন্তু 16,000 প্লাস বেনিফিটটা পাচ্ছেন, রাইট? রিফান্ডটা পাচ্ছেন। তো আমরা দেখতেছি অনেকেই এটার জন্য এলিজেবল। এখানে আমি একটু
টাকার খবরটা যেহেতু দিচ্ছি, রাইট, এই যে কোশ্চেন আপনারা অনেকেই কনফিউজ বা কনসার্ন যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের টাকাটা যে আমি পাচ্ছি এটা পাবলিক চার্জ কিনা, হ্যাঁ, এই বা টাকাটা ফ্রড হলে কি হবে, আমরা ফ্রডের বিষয়টা আমরা আলোচনা করি, ফ্রডের বিষয়টা আমরা ডেফিনেটলি আলোচনা করব আজকে। হ্যাঁ, আমরা এটা কেন পাচ্ছি, রাইট? তো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা নতুন কিছু না, এটা 1975 সাল থেকে ইউএস গভর্নমেন্ট IRS থেকে এটা অ্যাড করা হয়েছে। এই আর্ন ইনকাম ট্যাক্সটা দেওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে আপনাকে যে আপনার প্রপার্টি রিডিউস করা, দারিদ্র জনগণ যারা আছে বা লোয়ার ইনকাম ফ্যামিলি যারা আছে তাদেরকে হেল্প করা, এবং ওয়ার্ক ইনসেন্টিভ যারা একটু কাজ করে, কথাটা বুঝতে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট। তো আপনি কিছু টাকা আর্ন করতে হবে, আপনাকে গভর্নমেন্ট আপনাকে সাপোর্ট করবে। তো বেসিক্যালি আপনি যদি কিছু টাকা আর্ন করেন, আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড আছে, আপনি হয়তো এনাফ আর্ন করতেছেন না, আপনার প্রপার্টি লেভেলের নিচে, সেক্ষেত্রে গভর্নমেন্ট আপনাকে একটা ক্যাশ অ্যাডভান্সের মতো রিফান্ডেবল ক্রেডিট দিচ্ছে, যাতে আপনার এনকারেজ করতে পারে যে আপনি রিমেইন ওয়ার্কিং, ট্রাইং হার্ড টু রিমেন ওয়ার্ক, যাতে আপনি আপনার বাচ্চাদের টেক কেয়ার করার জন্য। এখানে বড় একটা ফ্যাক্টর হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড থাকাটা। তো এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা অনেকেই হয়তো যারা নতুন, যারা হয়তো আপনার কখনো ক্লেম করেন না, ইউএসএতে নতুন আপনারা আসছেন, অনেকেই ক্লেম করে যে ভাই আমি তো কাজ করলাম অল্প কিছু টাকা, আমি টাকা আবার কি কোথা থেকে ফেরত পাচ্ছি, এই টাকাটা কোথেকে আসতেছে। তো বেসিক্যালি এইটা হচ্ছে আপনার গভর্নমেন্টটা আপনাকে সাপোর্ট করতেছে, আপনাকে ওয়ার্ক ইনসেন্টিভ যাওয়ার জন্য এবং প্রপার্টি লেভেল রিডিউস করার জন্য, এবং আপনার লাইফস্টাইল মেনটেন করার জন্য। আপনার যেহেতু ডিপেন্ডেন্ট চাইল্ড আছে, রাইট, তো এটা বলে লো অ্যান্ড মডারেট ইনকাম ফ্যামিলির জন্য, স্পেশালি যাদের ডিপেন্ডেন্ট চাইল্ড আছে, সাপোর্ট ফর ওয়ার্কিং ফ্যামিলি যেটাকে বলা হয়, যে আপনি ওয়ার্ক করতেছেন, আপনাকে সাপোর্ট করার জন্য আপনাকে আপনার ডিপেন্ডেন্ট চাইল্ড আছে, আপনাকে IRS $2000 $2200 করে চাইল্ড ট্যাক্স ক্রেডিট দিচ্ছে, রাইট। তো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা আরেকটা হচ্ছে আপনি কাজ করতেছেন, ইউ ট্রাইং টু ওয়ার্ক হার্ড, আপনি এনাফ মেক করতে পারেন নাই, আপনি প্রপার্টি লেভেলের নিচে চলে যাচ্ছে আপনার ইনকাম, আপনাকে সারা বছর সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট আপনাকে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের নামে আপনাকে গভর্নমেন্ট একটা রিফান্ড দিচ্ছে, যেটা রিফান্ডেবল ক্রেডিট। এটা কোনো আপনার পাবলিক চার্জের বেনিফিট না, আপনি যদি এলিজিবল হন, এবং এখানে লিগাল স্ট্রাকচার স্ট্রিক্ট লিমিটেশন আছে, যেটা নিয়ে আমরা কথা বলবো, যে আপনি মিথ্যা ইনফরমেশন দিয়ে ক্লেম করলে অলওয়েজ যে কোনো কিছুতেই প্রবলেম আছে। তাহলে সেটা আমরা এখন একটু এই বিষয়টা নিয়ে, যেহেতু একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমরা বিষয়টি নিয়ে কথা বলতে পারি। তাহলে এই যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, কোন কোন ভুল বা মিথ্যে তথ্য দিলে এটি ফ্রড হিসেবে গণ্য হতে পারে, বা IRS কিভাবে এই EITC ফ্রডটা শনাক্ত করে ব্যবস্থা নেয়? জি, আচ্ছা, তো আমি ওখানে ডেফিনেটলি যাচ্ছি। যাওয়ার আগে আমরা একটু আলোচনা করি যে টাকার খবর দিলাম শুধু যে আপনি 16,000 পাবেন, কিন্তু আপনি এলিজিবিলিটি রিকোয়ারমেন্টগুলো কি, রাইট? এখন এলিজিবিলিটি রিকোয়ারমেন্টগুলোতে প্রবলেমটা তৈরি হয়। মানুষ যখন যায় ট্যাক্স প্রিপেয়ারের কাছে, বিভিন্ন জায়গায় যায়, তখন তাদের এলিজিবিলিটি রিকোয়ারমেন্টগুলো ওরা অনেক সময় প্রপারলি ফুলফিল করে না, রাইট? ফুলফিল না করলে আপনাকে ক্লেম করে দিচ্ছে আন্তাজে, আপনি পেয়ে গেছেন, IRS ধরলে ধরা খেলেন, না ধরলে আপনি বেঁচে গেলেন, বাট দ্যাটস দ্য প্রবলেম, রাইট? তো প্রথম এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে যে আপনার আর্নড ইনকাম থাকতে হবে, যেটা আপনার ওয়েজ অথবা টিপস ইনকাম অথবা সেলফ এমপ্লয় ইনকাম, যে কোনো একটা আর্নড ইনকাম থাকতে হবে, যেটা আপনি কাজ করে আর্ন করছেন, রাইট? ওই ইনকামটা থাকতে হবে। নেক্সট হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ইনকাম। আপনার যদি ইনভেস্টমেন্ট ইনকাম $11,950 উপর হইতে পারবে না। তার মানে এখানে কনসেপ্টটা হচ্ছে আপনার যদি ইনভেস্ট করে, ইনভেস্টমেন্ট ইনকাম কি, ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, অথবা আপনার ক্যাপিটাল গেইন ইনকাম। তো বেসিক্যালি আপনার যদি ক্যাপিটাল গেইন ইনকাম থাকে $50,000, আপনার তো গরিব না, আপনার তো গভর্নমেন্ট হেল্প করার দরকার নাই। ইটস কনসেপ্ট বিহাইন্ড ইট, রাইট? তো আপনার যদি ইন্টারেস্টে, অনেকে আসে যে সে ব্যাংকে টাকা আছে, ব্যাংক থেকে সে $15,000 ইন্টারেস্ট পেয়ে গেছে, তার তো আর আপনার EIC ক্রেডিট দরকার নাই, গভর্নমেন্টের সাপোর্ট। তো বেসিক্যালি আপনার আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা কিন্তু আপনার প্যান্ডেমিকের আগে মাত্র 3,000 সামথিংয়ের বেশি হইলে তারা আপনাকে দিত না। প্যান্ডেমিকের পরে দে ইনক্রিজ ইট টু আপনার 10,000 গ্রাজুয়ালি এভরি বছর আপনাকে বাড়ছে, রাইট? তো এখন আপনার ইনভেস্টমেন্ট ইনকাম যদি $11,950 হয়, এর উপরে হয়, তাহলে আপনি এলিজিবল হবেন না। আপনাকে ডেফিনেটলি ট্যাক্স ফাইলার, স্পাউস এবং বাচ্চাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে, তা নাহলে আপনি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। সিটিজেনশিপ অ্যান্ড রেসিডেন্সি প্রুভ করতে হবে। আপনারা যারা আছেন, যারা ট্যাক্স ফাইলার, আপনার বাচ্চারা এবং স্পাউস সবাই US রেসিডেন্ট অথবা US সিটিজেন হতে হবে। এবং ফাইলিং স্ট্যাটাসটা আপনার মেরিট ফাইলিং জয়েন্টলি সিঙ্গেল হতে পারে, মেরিট ফাইলিং সেপারেটলি হলে ইউ আর নট গোনা বি এলিজিবল। তো এগুলো আপনার মোটামুটি যে বেসিক রিকোয়ারমেন্ট। আর নেক্সট হচ্ছে আপনার
কোয়ালিফাইড চাইল্ডের যে রুলটা আছে, যে বাচ্চাটাকে আপনি ক্লেম করবেন সে কোয়ালিফাইড কিনা আপনার ক্লেম করার জন্য। তো বাচ্চা আপনার রিলেশনশিপটা ইম্পর্টেন্ট, যে আপনার রিলেশনশিপটা হচ্ছে আপনার নিজের বাচ্চা হইতে পারে, আপনি স্টেপ চাইল্ড হইতে পারে, আপনার ফস্টার চাইল্ড হইতে পারে, অথবা ব্রাদার অ্যান্ড সিস্টার যারা যদি ইয়াং হয়ে থাকে তাদেরকে আপনি এজ এ চাইল্ড হিসেবে ক্লেম করতে পারবেন। চাইল্ড শব্দটা ট্যাক্স পারপাসে ইউজ করা হয়, কিন্তু আপনার এটা যে কোনো এলিজিবল ডিপেন্ডেন্ট। এই জন্য আপনারা যখন বলি যে ইআইসি $8,024 পাবেন, আপনার 3 জন বা এলিজিবল চিলড্রেন থাকলে, এলিজিবল শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, তারা কিভাবে এলিজিবল, রাইট, যোগ্য, রাইট। তো এখানে হইতে পারে আপনার গ্র্যান্ড চাইল্ড হইতে পারে, নিস নেফিউ হইতে পারে, তাদেরকে আপনি চাইল্ড হিসেবে ট্যাক্স পেলে দেখাইতে পারবেন, কিন্তু ওইটা দেখানোর জন্য আপনার আরও কিছু রিকোয়ারমেন্ট আছে, ওগুলো আপনি ফুলফিল করতে হবে, রাইট। তো এজ রিকোয়ারমেন্ট আছে একটা, এজ রিকোয়ারমেন্টগুলো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে এজ রিকোয়ারমেন্ট হচ্ছে তারা মাস্ট বি 18 বছর অথবা তার নিচে, রাইট, বয়সটা হতে হবে 18 বছর বা তার নিচে। এবং এখানে আরেকটা এক্সেপশন রুলস আছে যে 24 পর্যন্ত তারা ক্লেম করতে পারবেন আপনি ইআইসি আপনার চাইল্ডের জন্য বা ডিপেন্ডেন্টের জন্য, যদি সে ফুল টাইম কলেজ স্টুডেন্ট হয়। তো এই ব্যাপারটা অনেকেই ভুল করে, অনেকেই মিস্টেক করে আমরা দেখি, এবং অডিটের মধ্যে পড়ে। কারণ আপনি হয়তো আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করতেছেন, আপনার ছেলে কলেজে পড়তেছে, হ্যাঁ, সে কি ফুল টাইম স্টুডেন্ট, হ্যাঁ, আপনি তাকে ক্লেম করে দিলাম, বাট আপনি জানেন না, আপনার ক্লায়েন্টও হয়তো জানে না তার ছেলে হয়তো ফুল টাইম স্টুডেন্ট না, তার ছেলে হয়তো ক্লাস 2টা ড্রপ করছে, রাইট। মেক শিওর করবেন অ্যাজ এ ট্যাক্স প্রিপেয়ারার অথবা অ্যাজ এ ট্যাক্স ফাইলার আপনি আপনার ছেলে ফুল টাইম স্টুডেন্ট আছে কিনা এখনো। তো ফুল টাইম স্টুডেন্ট হইলেই মাত্র আপনি কিন্তু তার ডিপেন্ডেন্ট হিসেবে শো করতে পারবেন 24 বছর পর্যন্ত। তো এইটা একটা কমন রিজন ফর অডিটের ক্ষেত্রে। রেসিডেন্সি স্ট্যাটাসটা প্রুভ করতে হবে, যেই চাইল্ডটা আপনার সাথে ইউনাইটেড স্টেটে আছে, আপনার সাথে আছে, সে হাফ অফ দ্য ইয়ার আপনার সাথে থাকতে হবে, 6 মান্থ ও মোর আপনার সাথে থাকতে হবে, এবং সেটা জয়েন্ট রিটার্ন হইতে হবে। জয়েন্ট রিটার্ন হইলে আপনার ওখানে আপনার দিস ইজ নট আপনার মোটামুটি এখানে আপনার জয়েন্ট রিটার্ন হইলে আপনার মেরিট ফাইলিং জয়েন্টলি, অথবা আপনার যদি হয় যে আপনার হেড অফ হাউস হোল্ড অথবা সিঙ্গেল ডিপেন্ডেন্ট বাচ্চা থাকলে দে ক্যান ক্লেম দ্য রিটার্ন, রাইট। নেক্সটে হচ্ছে আপনার কারো যদি কোয়ালিফাইড চাইল্ড নাও থাকে, রাইট, ডিপেন্ডেন্ট যদি আপনার কেউ সিঙ্গেল ট্যাক্স ফাইল করতে কোয়ালিফাইড চাইল্ড না, সেও কিন্তু ইআইসি ক্লেম করতে পারবে, বাট সেক্ষেত্রে তার এজ লিমিটেশন আছে একটা, সেটা হচ্ছে 25 থেকে 65 বছরের মধ্যে হইতে হবে, ঠিক আছে। 25 থেকে 65 বছরের মধ্যে সে ক্লেম করতে পারবে। এবং এই রেসিডেন্সি এবং যে চাইল্ড ইআইসি ক্রেডিট ক্লেমের যে রিকোয়ারমেন্টগুলো, এটা কিন্তু আপনার সিটি এবং স্টেটের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি নিউ ইয়র্ক স্টেটে থাকেন, আপনি নিউ ইয়র্ক স্টেটের রেসিডেন্সি প্রুভ করতে হবে, আপনি রিলেশনশিপ প্রুভ করতে হবে, আপনার কাস্টোডিয়াল প্যারেন্ট হলে কাস্টোডিয়াল প্যারেন্টের ডকুমেন্ট প্রুভ করতে হবে। তো বেসিক্যালি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করার পরে ইউ ক্যান এলিজিবল ক্লেম করতে পারতেছেন, রাইট। তো চাইল্ড ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রেও সিমিলার রিকোয়ারমেন্টস আছে। আচ্ছা, এটা তাহলে আমরা একটু অনেকক্ষণ ধরে কয়েকজন দর্শককে আমরা দাঁড় করে রেখেছি। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। রানা ভাই, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম মাকলুক, আমি কুইজ থেকে বলছি। জি, আপনি আমার একজন প্রিয় উপস্থাপক। অনেক ধন্যবাদ। সৃষ্টি সাহেব খুব সুন্দর বলেন। জি, ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে, আমার একজন ডিপেন্ডেন্ট, আমার কন্যা 2025 এর মাঝামাঝিতে স্টুডেন্ট থাকা অবস্থায় সে ফুল টাইম জবে চলে গিয়েছে। জি। তো এখন সে ইন্ডিপেন্ডেন্টলি ট্যাক্স ফাইল করতে চায়। তো ইন দ্যাট কেস আমি কি তাকে ডিপেন্ডেন্ট দেখাতে পারবো, এবং প্লাস মাইনাস কি আছে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, আমার সে কলেজে থাকা অবস্থায় ফুল টাইম জবে চলে গেছে আপনি বললেন। তো আমরা যেটা একটু আগে এক্সপ্লেন করতেছিলাম, সে যদি ফুল টাইম স্টুডেন্ট থেকে থাকে 24 বছর পর্যন্ত সে কুড বি ইয়োর ডিপেন্ডেন্ট। এখন কলেজে থাকা অবস্থায় সে যদি স্টিল কলেজে পড়াশোনা করে এবং তার যদি জব থাকে, তো আমাদের তার W2টা দেখতে হবে অ্যাকচুয়ালি সে কত টাকা মেক করছে, এবং তার জন্য আলাদা ফাইল করা তার জন্য বেটার হয় কিনা, রাইট। এবং সে যদি কলেজে আউট অফ পকেট এক্সপেন্স দেয়, সে এডুকেশন ক্রেডিটটা সেই ক্লেম করলে বেটার হয় কিনা, না বা আপনি ক্লেম করলে বেটার হয়। তো যে কিছু অ্যানালাইসিসের দরকার আছে যেহেতু, এবং ফুল টাইম জবে গেলেই যে সে আপনার ডিপেন্ডেন্ট হইতে পারবে না, ব্যাপারটা ওরকম না। তো এখানে একটু দেখতে হবে তার কত টাকা ইনকাম, এবং সে যদি এডুকেশনের জন্য পে করে থাকে আউট অফ পকেট, সেটা কত টাকা। সে আলাদা ফাইল করলে যদি বেনিফিট হয়, সে আলাদা ফাইল করতে পারে। অথবা সে আপনার ডিপেন্ডেন্ট থেকে এরকম হইতে পারে সে হয়তো মিডল অফ দ্য ইয়ারে সে জবে গেছে, জবে যাওয়ার পরে তার আর্নিংটা খুব একটা ছিল না, সেক্ষেত্রে তার ট্যাক্স ফাইলটা
সে তার ট্যাক্স ফাইলে তাকে ডিপেন্ডেন্ট না ট্যাক্স ফাইল করতে পারে, বাট আপনি তার ডব্লিউ-2টা যা আপনি যার কাছে আপনার সিপিএর কাছে যান, অ্যাকাউন্টেন্টের কাছে যান, তার ডব্লিউ-2টা নিয়ে যান ট্যাক্স ফাইল করার সময় এবং তাকে এক্সপ্লেন করেন যে সে ফুল টাইম স্টুডেন্ট ছিল এবং সে জবে চলে গেছে, সে জব করতেছে, কত টাকা আর্ন করতেছে, দেন সে অ্যানালাইজ করে বলতে পারবে অ্যাকচুয়ালি তার জন্য টোটালি আলাদা ফাইল করা দরকার না আপনার ডিপেন্ডেন্ট থেকে সে আলাদা ট্যাক্স ফাইল করে সে ট্যাক্স দিয়ে থাকলে সেটা ক্লেম করা দরকার। তো এটা ডিপেন্ড করবে তার ডব্লিউ-2 কত টাকা সে পাইছে এবং সে এখনো ফুল টাইম স্টুডেন্ট কিনা, সে এডুকেশন কলেজের জন্য আউট অফ পকেট টাকা পকেট থেকে দিচ্ছে কিনা, অনেক কিছুর উপর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহবুব সাহেব আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। রানা ভাই এবং চিস্তি ভাই, দুজনকে আমার শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। তো আমি জানতে গত সপ্তাহে একটা ফোন করেছিলাম, সেটা একটু পেয়েছি, একটা অ্যান্সারের জন্য ভুলে গিয়েছিলাম করছেন। সেটা হলো সিনিয়র সিটিজেন যে ডিসকাউন্টটা দেবে $6,000, সেটা কি এই বছরের জন্য শুধু, না এটা আমি 2028 পর্যন্ত? কারণ আমি যত পেপারে দিয়েছি 2028 পর্যন্ত হবে। আমি কি আমি যে জানতে সেটা সত্যি কিনা, এটা না 70 বছর সিনিয়র সিটিজেন এই বছর দেওয়া হবে, এই যে কন্টিনিউ 2028 পর্যন্ত দেওয়া হবে কিনা এটা জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, ট্রাম্পের যে পলিসি এখানে বেসিক্যালি 2028 সাল পর্যন্ত টেম্পোরারিলি এক্সটেন্ড করা হয়েছে এবং চাইলে হয়তো গভর্নমেন্ট আবার এটা কন্টিনিউ করতে পারে। অনেক প্রোগ্রামে আমরা জানি যে ট্যাক্স কাট এন্ড জবস অ্যাক্ট যেটা 2024 পর্যন্ত ছিল, কিন্তু ওটাকে কিন্তু ট্রাম্প এসে আবার এক্সটেন্ড করছে ফিউচারের জন্য, রাইট? তো এটা আপাতত 28 পর্যন্ত, হয়তো মোস্ট লাইকলি ইন ফিউচারে ওনারা বাড়াইতে পারে। ধন্যবাদ। প্রয়োজনের উপরে এটা নির্ভর করছে। অনেক ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর আজকে ঠিক মতো পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। রানা ভাই, আমি ওজনবাগ থেকে বলছি। জি ভাই, আমার একটা প্রশ্ন ভাইয়ের কাছে। আমি ডানকিংটনে জব করি, তো আমার মা একটা হোম কেয়ারের আওতায় আছে, উনি ক্যাশ অ্যাসিস্ট্যান্ট কিছু পান। তো আমার এই ডব্লিউ-2 বর্তমানে পাইছি ধরেন 17,500 আমি ডানকিংটনে আছি। এখন কি আমার প্রশ্ন হচ্ছে, আমার মাকে কি আমি ডিপেন্ডেন্ট হোম কেয়ার দেখাতে পারবো? আর সেকেন্ড প্রশ্ন ভাই, রানা ভাই, আমি মেবি বাংলাদেশে আমরা গ্রিন কার্ড হোল্ডার, তো আমার মা ক্যাশ অ্যাসিস্ট্যান্ট কিছু পান বা হোম কেয়ারও কিছু আছে। এখন কি আমরা বাংলাদেশে গেলে কি কোনো সমস্যা হবে? এই দুইটা প্রশ্ন রানা ভাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব জাকির আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ চিশতি। জি, আচ্ছা, আপনি ডানকিংটনে কাজ করছেন, 17,000-এর মতো ডব্লিউ-2 পাইছেন এবং হোম কেয়ার যদি আপনি যদি কাজ করে থাকেন ওইটাও সমস্যা নাই। আপনি আপনার মাকে ডিপেন্ডেন্ট দেখাইতে কোনো প্রবলেম নেই। আপনি যেহেতু যখন ওনাকে আমেরিকা আনছেন, আপনি আপনার ডিপেন্ডেন্ট হিসেবে ওনাকে আনছেন এবং হোম কেয়ার যখন করেন, হোম কেয়ার একটা লিগ্যাল জব, যেটা আপনি ডব্লিউ-2 মাধ্যমে টাকা পান এবং এটা মেডিকেড পে করে কোনো একটা এজেন্সির থ্রুতে। তো হোম কেয়ার করাটা কোনো অন্যায়ও না, কিছু না, আপনি তাকে ডিপেন্ডেন্ট হিসেবে দেখাইতে পারেন। আর ট্রাভেলের ব্যাপারটা যেটা আপনার ডেফিনেটলি আপনার ওরকম কোনো প্রবলেম নাই, কিন্তু এখন সিচুয়েশন ইজ রিয়েলি উইয়ার্ড। আমরা অনেক সিচুয়েশন দেখতেছি যেটা আসলে কোনো মেক সেন্স করে না, রাইট? তো আমার মনে হয় যদি ওই ব্যাপারে আমি আসলে ওরকম কমেন্ট দিতে চাই না, বাট ট্রাভেলের ব্যাপারটা আসলে টোটালি ডিফারেন্ট দেন আপনার ট্যাক্স ফাইলিংয়ের ব্যাপার। ট্যাক্স ফাইলিং ওনাকে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে দেখাতে পারেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শারমিন ফৌজিয়া তিনি একটি প্রশ্ন রেখেছেন, জি parents are not resident but kids are citizens, does the kids get tax child credit? এখন রেসিডেন্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা একটু গ্রিন কার্ড হোল্ডার, এটা হয়তো আপনি কিডস যদি গ্রিন কার্ড হোল্ডার হয়, এখানে আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাইতে কোনো সমস্যা নাই। যদি কারো আইটেন নাম্বারও থাকে সেটা দিয়ে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন। আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম আছে, যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য প্যারেন্টস এবং চাইল্ড সবাই আপনার এখানকার গ্রিন কার্ড অথবা এখানকার রেসিডেন্ট হতে হবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে। বাট আপনার যদি ইআইসি চাইল্ড ট্যাক্স ক্রেডিট নেন, সেক্ষেত্রে প্যারেন্টস যদি সোশ্যাল সিকিউরিটি নাও থাকে, আইটেন নাম্বার দিয়ে ট্যাক্স ফাইল করে, বাচ্চারা যদি সোশ্যাল সিকিউরিটি থাকে এখানকার গ্রিন কার্ড বা সিটিজেন, সেক্ষেত্রে আপনারা চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শারমিন ফৌজিয়া। আলী আহমেদ তিনি বলছেন, বাড়ির মালিক 25,000 এবং 40,000 দুটো ডিডাকশনই কি নেওয়া যাবে?
আচ্ছা, দ্যাটস এ গুড কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। হ্যাঁ, বাড়ির মালিক হলে 25,000-এর যে ডিডাকশন সেটা বেসিক্যালি হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি, রেন্টাল প্রপার্টি থাকলে ওখানে আপনি আপ টু 25,000 পর্যন্ত লস হইলে সেটা আপনি ট্যাক্স পেলে দেখাতে পারবেন। এইটা হলো একটা স্কেজুয়াল ইতে। রেন্টাল প্রপার্টি থাকলে, ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকলে আপনার সেখানে আপনি দেখাতে পারবেন। এখানে কিছু ইনকাম লিমিটেশন আছে, যেরকম আপনি 150,000-এর উপরে ইনকাম হয়ে গেলে আপনি আর কোনো লস দেখাতে পারতেছেন না। আর বাড়ির মালিকদের যে 40,000 পর্যন্ত ডিডাকশন, সেটা হচ্ছে আপনি যদি আইটেমাইজ করেন, আপনার যদি ইনকাম ট্যাক্সের মধ্যে আপনার এক্সপেন্সটা আইটেমাইজ করেন, বেসিক্যালি আপনার যদি রিয়েল এস্টেট ট্যাক্স দিয়ে থাকেন অনেক টাকা, এবং আপনার এবছর আমরা জানি যে স্ট্যান্ডার্ড ডিডাকশন 31,000-এর উপরে, রাইট? তো আপনার আইটেমাইজ ডিডাকশনে যদি আপনার 31,000-এর উপরে ডিডাকশন থাকে, আপনার সেখানে আপনার ইন্টারেস্ট হইতে পারে, বাড়ির মর্গেজ ইন্টারেস্ট, আপনার রিয়েল এস্টেট ট্যাক্স হইতে পারে, এবং আপনি যদি স্টেট ট্যাক্স দিয়ে থাকেন স্টেট ট্যাক্স হইতে পারে, ওই এবং আপনার ডোনেশন, ওই সবগুলো মিলে যদি আপনার 31,000-এর উপর হয়, ডেফিনেটলি আপনি আপ টু $40,000 পর্যন্ত আপনার বাড়ির যে রিয়েল এস্টেট ট্যাক্স দিচ্ছেন, সল্ট ট্যাক্স, সেটা দেখাতে পারবেন। তো দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস। আপনি যদি দুইটার জন্য এলিজিবল হন, দুইটাই দেখাতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আলী আহমেদ। দীপু সাহা তিনি বলছেন যে হোম কেয়ার এক্সক্লুশন রিফান্ড কি আর্ন ইনকামের সাথে অ্যাড হবে? আমি ট্যাক্সি অপারেট করি, আমার $16,000 টিপস আছে, আমি কি এই টিপস ট্যাক্স ফাইল ডিডাকশন নিতে পারবো? জি, দিস ইজ আনাদার গুড কোশ্চেন। ওটা মানে তিনটা টপিক একই জায়গায় চলে আসছে, রাইট? হ্যাঁ, আমরা নেক্সট এপিসোডে বলছি, আমি ডিটেল কথা বলছি নেক্সট এপিসোডে, যে আপনার টিপসের ডিডাকশনটা নিয়ে। হ্যাঁ, আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, আপনি টিপসের ডিডাকশন নিতে পারবেন। যে টাকাটা টিপস পাইছেন সেটা আপনি ডিডাকশন নিতে পারবেন, যেটা ওই যদি মেরিট ফাইলিং জয়েনলি হন আপ টু $25,000 পর্যন্ত ডিডাকশন আপনি এলিজিবল। কিন্তু যেটা বলতেছিলাম আমি আগের এপিসোডে, এখনও যেটা, এটা শুধু ফেডারেল ট্যাক্স ডিডাকশন, স্টেট ডিডাকশন না, স্টেট ট্যাক্স ডিডাকশন না, এবং আপনি সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স স্টিল দেওয়া লাগবে। আর হোম কেয়ার এক্সক্লুশন যদি নেন, আপনি হোম কেয়ার এক্সক্লুশন নিলে আপনি স্টিল ইআইসির জন্য এলিজিবল। দেয়ার আর সাম স্পেসিফিক রুলস। আপনি অ্যাকাউন্টেন্টের সাথে গেলে আপনি স্টিল ইআইসি ক্রেডিটের জন্য এলিজিবল যদি হোম কেয়ার এক্সক্লুশন নেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দীপু শাহ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম কামাল। আমার একটা কোয়েশ্চন ছিল ওভারটাইম। জি জি, আমার ওভারটাইম লাস্ট ইয়ারে 10,000 হয়েছে। জি তো এই 10,000 এর ভিতরে কত টাকা আমার ওভারটাইম নো ট্যাক্স? যে এজ এক্সাম্পল মনে করেন আমি $20 আওয়ারে কাজ করছি, $30 পাইছি, 8,000। এই $20 মাইনাস যেটা $10 সেটার উপরে হবে কিনা এটা জানতে চাচ্ছেন? জি 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 জি, অনেক ধন্যবাদ। 10,000 এর উপর এইটা আমার কত টাকা ডিভাইড করে আমার উপরে নো ট্যাক্স আসবে? অনেক অনেক ধন্যবাদ। ডেফিনেটলি অনেক ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, তো ওভারটাইমের ক্যালকুলেশনটা বেসিক্যালি আপনি যেহেতু 1.5, মোস্ট অফ দ্য জায়গায় আপনি 1.5 ওভারটাইম পান, রাইট? তো আপনি 1/3 বেসিক্যালি সহজে যদি হিসাব করেন, আপনি ওভারটাইম যত টাকা শো করবে টোটাল, ওটার 1/3 আপনি শো করতে পারেন। এখানে আরেকটু কনফিউজিং ব্যাপার হয়েছে যে আমরা যেটা বলছি যে বিগ বিউটিফুল বিল অ্যাক্ট পাস হয়েছে মিডল অফ দ্য ইয়ার, বাট রেট্রোঅ্যাক্টিভলি শুরু হয়েছে জানুয়ারি থেকে, রাইট? তো অনেক এমপ্লয়ার তারা অলরেডি W2-তে আপনার ক্যালকুলেশনটা করে দিছে, 1/3 করে W2-তে অ্যামাউন্টটা বসাই দিছে, রাইট? তো আপনার 10,000 হইলে আপনি 3,300 সামথিং, যেটা হচ্ছে আপনার টোটাল আপনি দেখাতে পারবেন এজ এ ডিডাকশন, রাইট? 3 ভাগের 1 ভাগ ডিডাকশন দেখাতে পারবেন। এখন মেক শিওর করবেন যখন আপনি ট্যাক্স ফাইল করতে যান, আপনি আপনার W2 নিয়ে যাবেন এবং লাস্ট যে পেজটা আপনার সেটা নিয়ে যাবেন, যাতে আপনার অ্যাকাউন্টেন্ট দেখতে পারে এক্স্যাক্টলি কী হয়েছে। তো আমরা অনেক W2 দেখতেছি ট্যাক্স ফাইল করার সময়, ওই এমপ্লয়াররা অলরেডি ক্যালকুলেট করে এক্স্যাক্টলি 1/3 ওখানে বসাই দিচ্ছে W2-র ভিতরে। অনেক এমপ্লয়াররা W2-তে কোনো কিছু মেনশন করে নাই। সেক্ষেত্রে আমরা আপনার লাস্ট পেজ স্টেপটা দেখে তখন ক্যালকুলেটটা করতে হবে। আপনি যে বলতেছেন, মোস্ট লাইকলি আপনি হয়তো আপনার লাস্ট পেজ স্টেপ দেখে বলতেছেন আপনি $10,000 মতো আপনি পাইছেন। ওই $10,000 আপনি 1/3 যদি করেন, ওই অ্যামাউন্টটা আপনার নন ট্যাক্সেবল হিসেবে কাউন্ট হবে। আশা করি আপনি অনেক ধন্যবাদ জনাব কামাল। আমরা একটু আলোচনায় যাই এবার। জি জি, আচ্ছা। তো
আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট যেরকম অনেক বড় একটা অ্যামাউন্ট রিফান্ড অনেকেরই দেয় যারা লো এবং মিডল ক্লাস ইনকাম আছে, বাট এখানে কিন্তু আইআরএস মনিটর করে অনেক বেশি, এবং আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের অডিটের সংখ্যাটাও কিন্তু ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটির মধ্যে। আপনার কাছে এডিশনাল ডকুমেন্ট চাওয়া, আপনাকে ইনকামটা অডিট করা খুবই একটা কমন ব্যাপার, রাইট? তো এখানে যদি কোনো ভুল করে থাকে, এরকম যদি র্যাকলেস বা ইন্টেনশনাল ডিসরিগার্ড যদি হয়ে থাকে, তো আপনাকে তখন 2 ইয়ার্স পর্যন্ত ইআইসি ক্লেম করতে দিবে না ব্যাংক, বেসিক্যালি 2 ইয়ার্স পর্যন্ত ইআইসি ক্লেম থেকে আপনাকে বিরত থাকতে রাখবে আর কি। আর আপনার যদি আইআরএস যদি এরকম মনে করে যে না আপনি ফ্রড করছেন, রাইট, আপনি ইচ্ছাকৃতভাবে অনেক কিছু ফ্রড করে তথ্য দিয়ে আপনি করছেন, সেক্ষেত্রে আপনাকে 10 বছর পর্যন্ত আইআরএস আপনাকে ইআইসি ডিসঅ্যালাউ করতে পারে চাইলে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনাকে যদি আইআরএস কোনো কারণে ডিনাই করে থাকে 1 বছর, হ্যাঁ আপনি ডিনাই করছে এবং আপনি ডকুমেন্টেশন সাবমিট করে প্রুভ করছেন যে আপনি এলিজিবল, বা আপনি প্রুভ করতে পারেন নাই যে আপনি এলিজিবল, এরপরে যেই বছরই আপনি ট্যাক্স ফাইল করতে যাবেন তখন এডিশনাল একটা ট্যাক্স ফর্ম আপনি ফাইল করতে হবে, যেটা করে 8862 ইনফরমেশন টু ক্লেম সার্টেন ট্যাক্স ক্রেডিট। তো ওই ফর্মটা এডিশনাল প্রতি বছর আপনি ফাইল করতে হবে আপনার রেসিডেন্সি প্রুফ দেখানোর জন্য, ডিপেন্ডেন্সি প্রুফ দেখানোর জন্য, এবং বাকি যা যা আছে প্রুফ পাঠানোর জন্য। তো এখন এখানে আপনার আরও কিছু কনসিকুয়েন্স হইতে পারে। আইআরএস আপনাকে বলতে পারে যে তুমি যে টাকাটা তুমি পাইছো ইআইসিতে ওই টাকাটা ফেরত দাও ইন্টারেস্ট সহ, এবং আপনাকে পেনাল্টি সহ ফেরত চাইতে পারে, রাইট? পেনাল্টি 20% পর্যন্ত হইতে পারে আপনার আন্ডার পেমেন্ট যদি হয়। অনেক সময় এরকম হইতে পারে যে আপনার আপনি অ্যাকুরেসির জন্য 20% আপনি ইনকাম রিপোর্ট করেন নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এক ধরনের পেনাল্টি দিতে পারে। আবার এরকম যদি হয় যে আপনি 75% পর্যন্ত আপনি ইনকাম কমায় দেখাইছেন ইআইসির জন্য এলিজিবল হওয়ার জন্য, সেক্ষেত্রে আরেক ধরনের পেনাল্টি হতে পারে। আর অডিটের ক্ষেত্রে যেটা হয় মেনলি, আপনি যদি কোনো কারণে আমি যেটা বললাম যে ওয়ান অফ দ্য মোস্ট কমন অডিটেড ম্যাটার হচ্ছে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। হ্যাঁ, তো আপনি যদি মিথ্যা তথ্য দিয়ে যদি আইআরএস কখনো কোনো কারণে গ্যাস করে যে আপনি মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে অডিটে করলে আপনার কাছে মেনলি ওরা আপনার কাছে ডকুমেন্ট চেয়ে পাঠায় যে আপনি ডিপেন্ডেন্ট যে আছে তার স্কুল রেকর্ড চাইতে পারে, তার মেডিকেল রেকর্ড চাইতে পারে, তার বার্থ সার্টিফিকেট চাইতে পারে, এবং ওরা ভেরি স্ট্রিক্ট আপনাকে 30 ডেজ টাইম দেবে লেটারের মধ্যে। 30 ডেজের মধ্যে আপনি ডকুমেন্টেশনগুলো সাবমিট করতে হবে, অথবা আপনার ক্রেডিটটা করা ডিনাই করে দেবে। ডিনাই করে আপনার একটা বিল পাঠিয়ে দেবে, তুমি এলিজিবল ছিল না, তুমি ক্লেম করছো, টাকাটা ফেরত দাও, রাইট? নেক্সট হচ্ছে আপনাকে আইআরএস চাইলে আপনি যদি এরকম 2টা কাজ যদি করে কেউ, রাইট, ইন্টেনশনালি হয়তো ফেক চিলড্রেন ক্লেম করা, যে তার চাইল্ড না অথবা তার ডিপেন্ডেন্ট না, ইন্টেনশনালি ফেক ক্লেম করা, এবং মিসরিপ্রেজেন্টেশন অফ ইনকাম যদি কেউ করে, তাই মিথ্যা ইনফরমেশন, মিথ্যা ইনকাম বানায় দেয়, সেক্ষেত্রে, এবং আইআরএস যদি চিন্তা করে যে ইউ আর ডুইং লাইক ট্যাক্স ইভেশন, সেক্ষেত্রে কিন্তু আইআরএস আপনাকে হয়তো তারা ক্রিমিনাল চার্জ আপনার এগেনস্টে পার্সু করতে পারে, রাইট? ওই ক্রিমিনাল চার্জে হয়তো ক্রিমিনাল চার্জ যখন শব্দটা আসবে তখন কিন্তু ইট ইনভলভ জেল টাইম, হ্যাঁ, হিউজ পেনাল্টি এবং জেল টাইম। তো মেক শিওর করবেন আইআরএসের যখনই আপনার ট্যাক্স ফাইল করেন, মেক শিওর করবেন যে আপনার প্রুফ অফ রিলেশনশিপটা, এবং শুধু এখন আমরা এবছরের ট্যাক্স ফাইল হয়তো আরেকটু জটিল সিচুয়েশন তৈরি হবে। আমরা দেখতেছি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে অনেক রুলসই অ্যাপ্লাই করতেছে, যেটা অলরেডি রুলস ছিল আগে, হয়তো আগের অ্যাডমিনিস্ট্রেশন হয়তো এভাবে অ্যাপ্লাই করে নাই। হ্যাঁ, ট্রাম্প কিন্তু অনেক নতুন রুল ক্রিয়েট করে নাই, সে জাস্ট বেসিক্যালি যে রুলসগুলো ছিল আইনগুলোকেই কার্যকরী করতেছে। তো এখন আপনার অ্যাকাউন্টেন্ট অ্যাজ এ ট্যাক্স প্রফেশনাল আমরা ট্রাই করি অলওয়েজ যতটুকু ডকুমেন্ট আমরা ক্লায়েন্টের কাছে রাখা। হয়তো আপনার অ্যাকাউন্টেন্ট হয়তো আপনার কাছে এডিশনাল ডকুমেন্ট চাইতে পারে। হ্যাঁ, অনেকে আমাদের কাছে অ্যানোয়িং হয় যে আসলে যে ভাই কী বলেন, আমি বার্থ সার্টিফিকেট আনবো, ডাক্তারের রেকর্ড আনবো, স্কুল রেকর্ড আনবো, ওয়াই? ঠিক আছে, আগে তো কেউ চায় নাই, ঠিক আছে, আপনারা কেন দিতে হবে? তো বেসিক্যালি এখন মনে আর একটু বেশি চাবে, শুধু যে আপনারা পেনাল্টি পান জিনিসটা এরকম না। হ্যাঁ, যে ট্যাক্স প্রিপেয়ারার তারাও কিন্তু অনেক বড় অঙ্কের পেনাল্টি খায় যদি তার প্রিপেয়ার করা ট্যাক্স ফাইলের মধ্যে যদি আইআরএস মিস্টেক পায়, রাইট? সো মেক শিওর করবেন আপনারা ট্যাক্স ফাইল করতে যাওয়ার আগে আপনি ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে যান। যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আপনার ছেলে মেয়ে হয়তো ফুল টাইম স্টুডেন্ট না, তো আমরা যখন একজন ক্লায়েন্টের ট্যাক্স ফাইল করি বহু বছর ধরে, আমরা ধরেই নিই যে ঠিক আছে আমার ছেলে তো কলেজে পড়তে, আমরা জানি যে ছেলে কী অবস্থা। অনেক সময় ক্লায়েন্ট আসলে যে ছেলে কলেজে পড়তেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বাট এরকম অনেক সময় সিচুয়েশন হয় যে না, সে হয়তো ফুল টাইম স্টুডেন্ট না, তো গ্যাপ দিচ্ছে মা বাপের অজান্তে, অনেক সময় জানেই না হয়তো, অনেক সময়, সবসময় বলি না যে অনেক সময় এরকম হইতে পারে, রাইট? তো রেসিডেন্সি ডকুমেন্টটা মেক শিওর করবেন আইআরএস স্ট্রিক্টলি ফলো করে যে আপনি
আপনি ইউএস এর রেসিডেন্ট কিনা। অনেক সময় এরকম হয় যে আপনি এক জায়গায় ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন, তারা হয়তো আপনাকে ইআইসি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য আপনার হয়তো আপনি ইউএসএতে থাকেনই না, অথবা আপনার ছেলে মেয়ে ইউএসএতে থাকেই না, তারা হয়তো পার্মানেন্টলি দেশে চলে গেছে, অথবা অনেক সময় মা বাপ বা অন্য ডিপেন্ডেন্ট যারা আপনার সাথে থাকে না, তাদেরকে ওরা ক্লেম করে দিচ্ছে। তো সেটা থেকে ডেফিনেটলি অ্যাভয়েড করতে হবে। তা না হলে আপনার আসলে যদি আইআরএস ফাইন্ড আউট করে, ইট কুড বি এ সিরিয়াস প্রবলেম, অ্যান্ড ডেফিনেটলি এখানে অনেক বড় কনসিকুয়েন্সেস আছে, যেহেতু এখন একটু স্ট্রিক্টলি আইআরএসও কাজ করতেছে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও ভেরি স্ট্রিক্টলি অনেক কিছু ইমপ্লিমেন্ট করতেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, যে কারণে এই 2026 সালের কর মৌসুমে কারা সবচেয়ে বেশি ট্যাক্স সুবিধা পাবে সেটা আজকে আমরা আলোচনা করতে পারছি না, যেহেতু সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানো টপকানো কঠিন, তাই অনুষ্ঠানও শেষ করতে হচ্ছে। তো দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেমন বলেছি যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট যেমন $16,000 উপরে আমরা পেতে পারি, কিন্তু পাশাপাশি যদি এটা ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে আমরা যদি ফ্রড বা জালিয়াতির মাধ্যমে নিয়ে থাকি, তার কনসিকুয়েন্সেসটা কি হতে পারে, ক্রিমিনাল কেস পর্যন্ত হয়ে যেতে পারে, জেল হতে পারে, জরিমানা বা টাকা ফেরত দেওয়া তো খুব সহজ বিষয়। এই বিষয়গুলো হয়তো আমরা আমাদের এবার মনে রাখতে হবে, কারণ যেটা আমাদের অতিথি বললেন যে আইন কোনোটাই নতুন হয়নি, সব আইনই ছিল সেগুলো এখন ইমপ্লিমেন্ট হচ্ছে, কার্যকরী হচ্ছে। সে কারণে এখন মনে হচ্ছে যে সবাই আমরা মনে করছি যে ট্রাম্প প্রশাসন খুব আমাদের উপরে এটা সেটা করছে ইত্যাদি। আসলে তা নয়, যথেষ্ট আপনার পরিবারে বা আমার পরিবারে হলেও আমরা চাইবো যে আমার পরিবারের নিয়ম শৃঙ্খলা, আইন কানুন যথাযথভাবে চলুক বা যথাযথভাবে পালিত হোক। রাষ্ট্রের ক্ষেত্রেও ঠিক তাই। এই ক্ষেত্রে যেমন আমার পরিবারে হলে বাবাকে দোষারোপ করবো না, মাকে দোষারোপ করবো না, বড় ভাইকে যেমন দোষারোপ করতে পারবো না, রাষ্ট্রের ক্ষেত্রেও ঠিক সেটাই। তো জনাব মোহাম্মদ চিশতি, আসলে বললাম যে আমাদের হাতে সময় নেই, সময় থাকলে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো, নিশ্চয়ই আমরা অন্যদিন এই বিষয়টি নিয়ে আবার কথা বলবো। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ রানা ভাই। ছোট্ট একটা সেকেন্ড একটা কথা বলি, টিপস ডিডাকশন এবং আপনার ওভারটাইম ডিডাকশন যেহেতু নতুন, আপনারা মেক শিওর করবেন আপনার W2 এর সাথে লাস্ট যে পে স্ট্যাপটা সেটা নিয়ে যাবেন ট্যাক্স ফাইল করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে আলোচনা করেছি। 2026 সালে $16,000 বেশি ট্যাক্স রিফান্ড কারা পাবেন, কিভাবে পাবেন, কোন যোগ্যতার বলে পাবেন, এবং কিভাবে কেউ যদি ভুল তথ্য দিয়ে এটি অর্জন করে থাকেন বা নিয়ে থাকেন তার কনসিকুয়েন্সেস কী হতে পারে সেটি আমরা আলোচনা করেছি। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে আমরা যারা এখন ট্যাক্স ফাইল করবো, মাত্র 2 দিন গেছে, আরও এপ্রিলের 15 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে, এর মধ্যে যারা আমরা ট্যাক্স ফাইল করবো, মাথার মধ্যে বিষয়টি রেখে কাগজপত্র বা ডকুমেন্টস যেগুলো আমাদের জরুরি, বেশি ডকুমেন্টস যেগুলো আমাদের জরুরি, সেগুলো নিয়ে আমরা ট্যাক্স প্রিপেয়ারের কাছে যাব। কোনো একটা না নিয়ে গেলে ট্যাক্স প্রিপেয়ারকে দোষ দেওয়ার কোনো সুযোগই থাকবে না, যদি আমি আমার কাগজটা সঠিক মতো, ডকুমেন্টসটা সঠিক মতো তাকে উপস্থাপন না করি। উনি আমার যে কাগজটি আমি দেবো সেটার উপরেই অ্যাসেস করবেন, এবং সেক্ষেত্রে যদি ভুল হয়ে যায় তার হয়তো কি হবে আমরা জানি না, কিন্তু আমার নিজের যে বড় ক্ষতি হতে পারে সেটি কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।